আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সফরসঙ্গী তার ভাই ও ইনকিলাব মঞ্চের এক সদস্য ও সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক ও নার্স। চিকিৎসায় খুব একটা পার্থক্য না থাকলেও ইনফেকশনের কারণে তাকে বিদেশ পাঠানো হয়েছে। এদিকে হাদির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রবিবার রাতে সিদ্ধান্ত হয় সিঙ্গাপুরে নেয়ার। সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্ট অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় গলফ স্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেট। হাদির সঙ্গে আছেন তার ভাই ওমর বিন হাদি, ইনকিলাব মঞ্চের সদস্য আমিনুল হাসান ফয়সাল এবং সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক এবং নার্স। আমরা সিঙ্গাপুর থেকে এসেছি। আমরা তাকে নিয়ে আবার সিঙ্গাপুর চলে যাচ্ছি। সেখানে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা শুরু হবে। হাদির চিকিৎসা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে। তার পরিবারের দুইজন সদস্য যাচ্ছে, তার ভাইরা যাচ্ছে। তারপরে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আমাদের টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস ডেভেলপ করে তাহলে আমরা আসলে যে কোনোটা ম্যানেজ করার জন্য প্রস্তুত আছে বলে মনে করি। হাদিকে বিদেশ নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি আছে বিবেচনায় তাকে বিদেশ পাঠানো হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। এদিকে হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে, বোর্ড যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসাব করবো। এদিকে হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। ডিবিতে হস্তান্তর করা হয়েছে এ মামলা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন বানচাল করতে ওসমান হাদির উপর হামলা এটি অশনি সংকেত। জুলাই শহীদ পরিবারকে টার্গেট করা হচ্ছে। ঢাকায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়ে তারা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না। এদিকে হাদির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ডাকসু। শাহবাগে ব্লকেট কর্মসূচি শেষে ছাত্রশক্তির সচিবালয় যাত্রায় বাধা দেয় পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সোমবার দিনভর রাজধানীতে ছিল প্রতিবাদ সমাবেশ, ব্লকেট কর্মসূচি। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তাদের। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ। এর আগে দুপুর 12টায় শাহবাগে ব্লকেট কর্মসূচি শুরু করে ছাত্রশক্তি। এ সময় শাহবাগ ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য হাদির ওপর হামলাকারীদের এখনো ধরা যায়নি। শাহবাগ থেকে সচিবালয় যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। ইন্টারিম সরকারের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আমরা চাই পাশাপাশি আমাদের যে অভ্যুত্থানের শক্তি আছে তাদের সকলের সহ দেশবাসী নিরাপত্তা আমরা চাই। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এদিন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে 14 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় 3 দফা দাবিতে সরকারকে আলটিমেটাম দেন তিনি। যে 3 দফা দিয়েছি, এই 3 দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দিল্লির সাথে আমাদের
যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আশ্বস্ত করেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দুশ্চিন্তা ঝেড়ে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আসনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলির ঘটনায় জনমনে দেখা দেয় প্রশ্ন। উৎকণ্ঠার রাজনৈতিক অঙ্গনে উত্তাল রাজপথ। তবে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার। জানান, সবার সহযোগিতায় ভোট হবে নির্ধারিত সময়েই। তরুণ ভোটারদের নিয়ে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা জানান সিইসি। তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি আমাদের যে নির্বাচন, নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানেও তোমরা উৎসাহিত করবা। অনুষ্ঠানে তরুণ তরুণীদের পাশাপাশি অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররাও। সবারই একটা নতুন প্রত্যাশা আমরা রাখছি এবং সুষ্ঠু এমন একটা নির্বাচন আমরা আসলে আশা করছি। সবাই যেহেতু চেষ্টা করছে, নতুন প্রজন্ম, তো আমরা আশাবাদী যে এবার কোনো রকম শঙ্কা হবে না। যারা রাজনৈতিক দল আছে এবং প্রশাসন সবাই যদি ঠিক থাকে তাহলে সুন্দর একটা ভোট আমরা আশা করতে পারি। এই আয়োজনে যোগ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ও প্রত্যাশার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। The commitment of the Election Commission to openness and engagement with voters, especially those turning out for the first time to vote, of which there are many millions. তরুণ ভোটারদের ভোট দেওয়ার পাশাপাশি অন্যান্যদের ভোটে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর গুলি চালানো বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, একদল লোক আবারও ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। ক্ষমা না চাইলেই জাতি তাদের ক্ষমা করবে না। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ওসমান হাদির জীবন শঙ্কায় সবাই সমবেদনা জানাচ্ছে। এমন সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সবাইকে আহত করছে। সকলের সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে। আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। সিইসি সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে 5ই আগস্ট বারবার ফিরে আসবে। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসে, আমরা এটাও চাই না। এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি পালন করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসে। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই ফেসিবাদের পতন সম্ভব হয়েছে। তাদের অভিযোগ, কতজন শহীদ হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। এরপর লাখো জনতার ঢল নামবে স্মৃতির মিনারে। মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে। এদিকে সূর্যাস্তের পর বর্ণিল আলোয় স্মৃতিসৌধ ধরা দিয়েছে ভিন্ন এক রূপে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত নানা রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। লাল, নীল, হলুদ, সবুজ নানা রঙের বাতি শোভা পাচ্ছে দেয়ালে ও গাছগুলোতে। বর্ণিল আলোকসজ্জা দেখতে রাতে ভিড় করছেন অনেকেই। নিরাপত্তাও নেই ঘাটতি। সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ।
শফি জানাবেন, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই তো মানুষের ঢল নামবে। নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সবকিছু মিলে বিস্তারিত জানাবেন আমাদের। প্রথমে নিরাপত্তার বিষয়টি বলি, যেহেতু ইতিমধ্যে নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এর আগেও জানিয়েছিলাম যে এখানে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ডিআইজি রেঞ্জ ঢাকা উনি কিন্তু নিজেই এসে পরিদর্শন করে গিয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটি দেখেছেন এবং তিনি জানিয়েছিলেন যে এখানে 4000-এরও অধিক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুরো আমিন বাজার থেকে এই স্মৃতিসৌধ এলাকা সম্পূর্ণটা তাদের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। 4 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে তাদের নিজেদের পোশাকের সদস্য সহ অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এসএসএফের সদস্যরা এই স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। তারা স্মৃতিসৌধের ভিতরের নিরাপত্তাটা নিশ্চিত করছেন এবং আজকে রাত থেকেই তারা স্মৃতিসৌধ চত্বরের বাইরের যে মহাসড়কের অংশটুকু রয়েছে সেগুলো পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে আজকে রাত 3টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত এই ঢাকা রিচা মহাসড়কের গাবতলী পয়েন্ট থেকে এই সড়কটিতে যান চলাচল তারা বন্ধ রাখবেন। তো সেই সময়টুকুতে আসলে বিকল্প উপায়ে অন্য সড়ক ব্যবহারের জন্য ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আর এদিকে যদি একটু জানাই যে স্মৃতিসৌধ কিন্তু আসলে এই যে আগামীকাল প্রথম প্রহরে উপদেষ্টা সহ অন্যান্য যারা আসবেন বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদের জন্য কিন্তু এই স্মৃতিসৌধ চত্বরকে আমরা দেখেছি যে প্রায় 1 মাসের বেশি সময় ধরে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর আলোকসজ্জা আর তৈরি করা হয়েছে। তো এই আলোকসজ্জা দেখতেও কিন্তু স্মৃতিসৌধের আশেপাশে মানুষের কিছুটা ভিড় আমরা দেখতে পেয়েছি। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, তারা স্মৃতিসৌধের খুব কাছাকাছি কাউকে ঘেঁষতে দিচ্ছেন না। নিরাপত্তার স্বার্থেই তাদের এই ধরনের আয়োজন। আসলে সব মিলে যদি বলি যে এই স্মৃতিসৌধ কিন্তু বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার বিষয়টিও পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে এই স্মৃতিসৌধকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। সাথী শফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনী মিছিলে নিজেও থাকবেন বলে ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে, ভয়ের কোনো কারণ নেই। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মুক্তিযুদ্ধ ও বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের নানা দিক তুলে ধরেন নেতারা। বলেন, স্বাধীনতার এত বছরেও ষড়যন্ত্র থামেনি। স্বাধীনতা বিরোধীরা দেশের সম্ভাবনাকে নস্যাৎ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ। এত কিছুর পরও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে প্রত্যাশা তার। স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা, সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। সব দিক থেকে আসন্ন নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দশকটি হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শ্যালক ও অপর আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে মামলা তদন্ত কর্মকর্তা সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। রবিবার নরসিংদী সদর থানা এলাকা থেকে
সামিয়া ও শিপুকে এবং মারিয়াকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তর পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার পরিদর্শক মনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। আনিস আলমগীরের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ডের আদেশ দেয়। রিমান্ড শুনানিতে আনিস আলমগীর আদালতকে বলেন, তাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। রবিবার রাতে ধানমন্ডি এলাকায় একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 197 গাজীপুর 4-এ। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন গাজীপুর 4-এ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত গাজীপুর 4 আসনে যিনি সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, সালাউদ্দিন আইয়ুবী একটি ঐতিহাসিক নাম। গাজী সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা একটি নাম। মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারে তিনি ভূমিকা রেখেছিলেন এবং সমাজে অন্যায় অপকর্মের কাছে কখনো মাথা নত করেনি। আপনি সালাউদ্দিন আইয়ুবী, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো কি সমাজে অন্যায় অবিচার রুখতে ভূমিকা রাখতে পারবেন? কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দর্শকদের। আমি নামের সাথে সুবিচার করব বলে বিশ্বাস করি এবং সালাউদ্দিন আইয়ুবী আমার অনুপ্রেরণা, আমার চেতনা। একই সাথে সৌভাগ্যক্রমে আমি গাজীপুরের মানুষ। গাজী হিসেবে নামের সাথে সুবিচার করার মতো ইচ্ছা, মনোবাসনা সব কিছুই আলহামদুলিল্লাহ আমার মধ্যে রয়েছে। গাজীপুরের যত অন্যায়, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সেগুলো দূর করার মতো সব ধরনের প্রস্তুতি আমি যেই সংগঠন করেছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তারা আমাকে শিখিয়েছে। সেই অনুভূতি থেকেই আমি এই চেতনা থেকে আজকে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে কাপাসিয়াকে গড়ার জন্যে, ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ার জন্যে, দুর্নীতিমুক্ত কাপাসিয়া গড়ার জন্যে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনি প্রতিনিধি নির্বাচিত হলে কোন কোন জিনিসগুলোর পরিবর্তন আনবেন? কাপাসিয়ার মোটা দাগে যদি বলি, কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। বিশেষ করে তরুণ এবং যুবকরা এখানে কর্মহীন অবস্থায় নানা অপরাধের যাতে জড়িয়ে যাচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বিদেশগামীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কাপাসিয়া অপরাধ প্রবণ একটি এলাকা। কাপাসিয়ায় মাদকের সয়লাভ সর্বত্র। মাদক দূর করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ইনশাল্লাহ। কাপাসিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, এখানে ইট ভাটায় মাটি বিক্রির নামে কাপাসিয়ার পরিবেশ নষ্ট করে মাটি বিক্রির একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। কাপাসিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজির মতো চুরি এবং দুর্নীতি সর্বত্র রয়েছে। এই চুরি এবং দুর্নীতি বন্ধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। কাপাসিয়া ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, দূর দূরান্ত গিয়ে আমাদের কাপাসিয়ার মানুষদের সন্তানদেরকে পড়াইতে হয়। সেজন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। শিল্প উদ্যোক্তাদেরকে উৎসাহিত করে কাপাসিয়ার নতুন নতুন শিল্প তৈরি করে কর্মসংস্থানের জন্য চেষ্টা করা হবে। কাপাসিয়ায় বঞ্চিত মানুষদের মধ্যে একটা বিরাট অংশ হলো যারা ড্রাইভার হিসেবে ব্যবহৃত হয়, যেমন সিএনজি চালায়, প্রাইভেট কার চালায়। তাদেরকে কাপাসিয়ার বাইরে দূর দূরান্তে গিয়ে গ্যাস আনতে হয়। কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও গ্যাস থেকে বঞ্চিত রয়েছে কাপাসিয়ার মানুষ, যে কারণে মানুষের আসলে কাপাসিয়া শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কাপাসিয়ার মানুষের জন্য গ্যাসের ব্যবস্থা করা হবে। কাপাসিয়ায় কুটির শিল্প উন্নয়নের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। এখানে কাপাসিয়া একটা পর্যটন বান্ধব এলাকা। এখানে যে একবার আসে খুশি হয়ে যায় কাপাসিয়ার পরিবেশ দেখে। দাদারচর বলেন, সুলতান শাহী মসজিদ বলেন, কাপাসিয়ার শাপলা বিল বলেন। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উপদেষ্টা মহোদয় এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশ দেখে সে বলে গেছে যে আবার আসবে, এবং তিনি আবার এসেছিলেন। দুইবার সফর করেছেন পরিবেশ উপদেষ্টা। এর মাধ্যমে প্রমাণিত হয় কাপাসিয়ায় পর্যটনের জন্য একটা সম্ভাবনাময় এলাকা। পর্যটন শিল্প হিসেবে কাপাসিয়াকে উন্নত একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে চেষ্টা করা হবে। কাপাসিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হলো সম্প্রীতির অভাব, প্রতিহিংসা পরায়ণতা এবং রাজনৈতিকভাবে হিংসা পরায়ণতার মধ্য দিয়ে এক ধরনের ব্যবসা বাণিজ্য, এটাকে গ্রেফতার বাণিজ্য বলতে পারেন। এই প্রতিহিংসা আমি বন্ধ করব, রাজনৈতিক হয়রানি বন্ধ করব, প্রতিপক্ষকে জবরদস্তি করে নিজের স্বার্থ হাসিলের
এবং কোথাও কোথাও অর্থ লেনদেনের যে ঘটনা ঘটছে এগুলো কাপাসিয়ার মূল সমস্যার অংশ, সেগুলো দূর করার জন্য আমি সামগ্রিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কাপাসিয়া তাজউদ্দিন আহমদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত একটা এলাকা। এই এলাকায় মানুষের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক বোধ ছিল, সেটা নানাভাবে এই 5 আগস্টের পরেও নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ কিছু গোষ্ঠী এটাকে দখল করে পৈতৃক সম্পত্তি হিসেবে নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এই জায়গা থেকে কাপাসিয়াকে সম্প্রীতি, নিরাপদ এবং সাম্যের কাপাসিয়া হিসেবে গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো কাপাসিয়া 4 আসনে জামাতের এই যে প্রার্থীর সাথে কথা বলছিলাম আমরা, সেখান থেকে শেষ করছি। আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায় যুক্ত হব। সেই পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।